গল্পের নাম ভূষণ্ডির মাঠে। ভয়হস্যৌ তালবস্য মধ্যে নয় ডয় দীর্ঘই বয়শূন্য র। ভূষণ্ডির মাঠে। পরশুরাম গল্প সমগ্র এই বইটি থেকে এই গল্পটি পড়া হচ্ছে। পরশুরাম গল্প সমগ্র 832 পৃষ্ঠার একটি শক্ত মলাটের বই। তার 90 থেকে 100 পৃষ্ঠায় ভূষণ্ডির মাঠে গল্পটি আছে। পশ্চিমবঙ্গ রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগারের মূল রিডিং রুম থেকে আমি এই বইটি ধার করে এনে তার থেকে গল্পটি পড়ে দিচ্ছি। বইয়ের শিরোনাম পেজ হচ্ছে পরশুরাম গল্প সমগ্র, রাজশেখর বসু, যতীন্দ্র কুমার সেন বিচিত্রিত, সম্পাদনা দীপঙ্কর বসু, প্রকাশক MC সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, 14 বঙ্কিম চাটুর্য স্ট্রিট, কলিকাতা 7,73,000। এটি হচ্ছে অক্টোবর 2010 সংস্করণ। ISB নাম্বার 8171570445, মূল্য 350 টাকা। এই গল্পটির মধ্যে অনেকগুলো অলঙ্করণ করা আছে সাদা কালো স্কেচের মাধ্যমে। আমি গল্পটি পড়া হয়ে গেলে সেগুলি বর্ণনা করে দেব। পৃষ্ঠা 90। ভূষণ্ডির মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, অন্তস্থ জ বর্গীয় জ ময়াকা দন্তের ন যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল তাহার সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তাহার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25, আঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরাইয়া যাইত, কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটিত। স্ত্রীকে বশে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়ো, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়াছিল। ঘরে বাহিরে এইরূপে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনিল তাহার স্বামীর চরিত্র দোষ ঘটিয়াছে। পৃষ্ঠা 91। সেদিনকার বচসা চরমে পৌঁছিল। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করিল। শিবু বেচারা ক্রোধে ক্ষোভে, কয়মধ্যন্নশয়কার ভয়কার ক্ষোভে কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো গতিকে রাত কাটাইয়া পরদিন ভোর 6টার ট্রেনে কলিকাতা যাত্রা করিল। শিয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপচারে 5 টাকার পূজা দিয়া মানত করিল, হে মা কালী, মাগিকে ওলা উঠোয় টেনে নাও না মা, টেনে নাও মা, আমি জোড়া পাঁঠার নৈবেদ্যি দেব। আর যে বরদাস্ত হয় না, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে, দোহাই মা। মন্দির হইতে ফিরিয়া শিবু বড় 1 ঠোঙা তেলে ভাজা খাবার, আতসের দই এবং আতসের অমৃতি খাইল।
তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধ্যাবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করিল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল। মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদ বমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, ফলে কিছুই হইল না। 8 ঘণ্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল। গ্রামে আর মন টিকিল না। শিবু সেই রাত্রেই গঙ্গা পার হইল। পেনেটির আড়পাড় কোন্নগর, সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁদদানির চটকল ছাড়াইয়া আরও 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছিল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি। মাঝে মাঝে আঁশ, শ্যাওড়া, ঘেঁটু, বুনো ওল, বাবলা প্রভৃতি ঝোপ। শিবুর বড়ই পছন্দ হইল। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তাল গাছ সোজা হইয়া উঠিয়াছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল। যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেত তত্ত্বের খবর রাখেন না, তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি। মানুষ মরিলে ভূত হয়, ইহা সকলেই শুনিয়াছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কি রূপে? প্রকৃত তথ্য এই, নাস্তিকদের আত্মা নাই। তাহারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যাহারা আস্তিক, তাহাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন, তথায় অল্প বাসের পর তাহাদের শেষ বিচার হয়। রায় বাহির হইলে কতগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূত অবস্থায় তাহা অনেকটা কমিয়া যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাসে ওয়েটিং রুম ছাড়িতে পারে না। যাহারা সিয়ান্স, SCANCE সিয়ান্স দেখিয়াছেন, তাহারা জানেন বিলাতি ভূত নামানো কীরকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, ত্বয়া তয়বফলা অন্তস্থ অয়াকার, ঋষিকেশ, হয়রি মতেন্নশয় দীর্ঘই কয়কা তালবস্য, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করিতে পারে, আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে। এটা একটা মস্ত সুবিধা, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেহ কেহ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেহ বা 10-20 বৎসর পরে, কেহ বা 2-3 শতাব্দী পরে। পৃষ্ঠা 92। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার সুবিধা আছে। কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয়, কয়কা তালবস্যয় দীর্ঘই, কাশী লাভ হয়, কাশীর কয় চন্দ্রবিন্দু আকারের মাথায় একটা চন্দ্রবিন্দু আছে,
অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যাহারা স্বকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন, তাহাদের পুনর্জন্ম নবিদ্যতে একেবারেই মুক্তি। 2-3 মাস কাটিয়া গিয়াছে, শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম দিন কতক নূতন স্থানে নূতন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বধ হোক, নৃত্যর একটা আন্তরিক টান ছিল, শিবু এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিতেছে। একবার ভাবিল দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হইল লোকে বলিবে বেটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়িতে পারে নাই, না এইখানেই একটা পছন্দ মতো উপদেবী জোগাড় দেখিতে হইল। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গায় বাঁকের উপর দিয়া দক্ষিণা হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরিয়া গিয়াছে। শিবুর বেলগাছে নূতন পাতা গজাইয়াছে। পৃষ্ঠা 93। দূরে আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল। একটা কালো গুবরে পোকা ভরর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসিয়া আছে। কাক গলায় সুরসুরি দিতেছে, কাকিনী চোখ মুদিয়া গদগদ স্বরে মাঝে মাঝে ক করিতেছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহিরে আসিল এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলিয়া টিটকারি দিয়া উঠিল। একদল ঝিঁঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রি 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 করিয়া উঠিল। শিবুর যদিও রক্ত মাংসে শরীর নাই, কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথা। শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া ধড়াক ধড়াক করিতে লাগিল। মনে পড়িল ভূষণ্ডির মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলা পল হাতে মাছ ধরিতে দেখিয়াছে। তার আপাদমস্তক ঘেরা টোপ দিয়া ঢাকা। একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জিভ কাটিয়াছিল। পেতনির বয়স হইয়াছে, কারণ তাহার গাল একটু তোবড়াইয়াছে এবং সামনের দুটো দাঁত নাই। তার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাঁড়ি হইতে গোবর গোলা জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায়। পৃষ্ঠা 94। তাহার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাঁকচুন্নি তালবস্বয় চন্দ্রবিন্দু আকার ক চয়হস্যৌ দন্তের ৯ দীর্ঘই, কিন্তু শাঁকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাঁচ করিয়া ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠে পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনির কয়মধ্যন্বয় দীর্ঘই বৈষণ্যরয় দীর্ঘই ক্ষীরি-বামনির পরিত্যক্ত ভিটার যে জীর্ণ ঘরখানি আছে, তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে। শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়াছে।
ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াক ঝাঁট দিতেছিল। পরনে সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘোমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়া এসে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল। আহা শ্রীরাধিকে চন্দ্রাবলী, কারে রেখে কারে ফেলি। পৃষ্ঠা 95। সহসা প্রান্তর প্রকম্পিত করিয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র কণ্ঠে শব্দ উঠিল। চা রা 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 রা। अरे भोजुआ के बहिनिया, भगलू के बिटिया, केकरा से सदिया हो, केकरा से हो। শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল, তাল গাছে কে রে? উত্তর আসিল, কারিয়া পিরেত বা। শিবু, কেলে ভূত? নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাঁকলাসের মতো একটা জীবাত্মা সরাক করিয়া তালগাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, গোড় লাগি ধারামদেওজি। পৃষ্ঠা 96। শিবু, জিতে রহো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? কারিয়া পিরেত, ছিলাম বা। শিবু, তামাকি নেই তা ছিলিম, জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণ মধ্যে বৈদ্যবাটির বাজার হইতে তামাক টিকা কলিকা আনিয়া আগ সুলগাইয়া শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। কারিয়া পীরের যে ইতিহাস বলিল তার সারমর্ম এই। তাহার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তাহার জরু গরু জমি জেরাত সবই ছিল। তাহার স্ত্রী মুংরি, ময়হর্ষ অনুসার বৈষ্ণরয় দীর্ঘই। মুংরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি। বনিবনাও কখনো হইত না। একদিন প্রতিবেশী ভোজুয়ার ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে। সে আজ 30 বৎসরের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মরিয়াছে। স্বামী আর দেশে ফিরিল না, বিবাহও করিল না। নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাঁদদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন পূর্বে একটি লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপিকলে উত্তোলন করিবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে। সম্প্রতি পঞ্চত্বপ্রাপ্ত হইয়া প্রেতরূপে এই তালগাছে বিরাজ করিতেছে। শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি কারিয়া পীরেতকে দিবার উপক্রম করিতেছিল। এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাঁসরের মতো আওয়াজ আসিল, ভায়া, কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল তাহা হইতে খানকতক ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়া একটি মূর্তি বাহির হইল। স্থূল খর্ব দেহ, থেলো হুঁকার খোলের উপর একজোড়া পাকা গোঁফ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে তালতলা চটি। আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন, ব্রাহ্মণ, দণ্ডবৎই কিছু সম্পত্তি ছিল, এইখানে পোঁতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, 2-500। সব বন্ধকি তমসুক দাদা, ইষ্টাম্বর কাগজে লেখা। নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না,
হাতে হাতকড়ি পড়বে। থু থু। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের? যক্ষ: ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুত শালিকে বে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেকদিন মারা গেছে। তুমি তার নাম জানলে কি সে? হ্যাঁ। শিবু: আপনার এখানে কতদিন আগমন হয়েছে? যক্ষ: আমার আগমন? হ্যাঁ হ্যাঁ, আমি বলে গিয়ে ৩.৫ বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠপিঁপড়ে তাড়িয়ে ৩ বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখেছি। বেশ বেশ। পৃষ্ঠা ৯৭। কালোয়াতি শিখতে যদি চাও তো আমার সাগরে দাও দাদা। এখন আওয়াজটা যদিচ একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। শিবু: মশায়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? যক্ষ: বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসরে, হালশাকিং, এই ৫ মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি, ইলাকা রিসরে স্তক, ভদ্রেশ্বর। জর্জ টি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসত আমাকে। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। শিবু: মশায়ের পরিবারাদি কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। বলবো কি মশায়, আমি হলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে, আমারই পিঠে দিলে কিনা একঘাত চেলা কাঠ কষিয়ে তারপরেই পালালো বাপের বাড়ি। ৩২৪ ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন। ৪৭ সনের মড়কে মাগি ফৌত হলো। সংসার ধর্মে আর মন বসল না। জজটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখে যাত্রা খুললুম। তার সব পরমাই ফুরুলে এই হেথা আড্ডা গেড়েছি। ছেলেপুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইত না। পৃষ্ঠা ৯৮। এখন তোফা আছি, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বব বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল, কারিয়া পীরেতের পরিচয়ও দিল। যক্ষ বলিলেন, সব স্যাঙাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই, এখন একটু গাওনা বাজনা করি এসো। পাখোয়াজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই ঠেকা দিই। ঢন ঢন করছে। বাবা ছাতুখোর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যিখানে ধাবড়ে দিত। ঠিক হয়েছে। চৌতাল বোঝো? ৬ মাত্রা, ৪ তাল, ২ ফাঁক। বল শোনো। ধা ধা ধিন তা, কপ্তা গে, গিন্নি যা দেন কর্তাকে। ধরে তাড়া করে খিটখিটে কথা কয়, ধূর্তা গিন্নি কর্তা গাধারে। ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে থাকে। টুটি টিপে ঝুঁটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয়, ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না। নগণ্য নির্জন কর্তা গাধা, নগণ্য নির্ধন কর্তা গাধা। ধায়ের উপরে সম,
ধিনতা তেরে কেটে গদি ধেনে ধা। এই ধা ফসকালেই সব মাটি। গলাটা ধরে আসছে খোট্টা ভূত। আর এক ছিলিম সাজো বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করিতে রাজি হইয়াছে, কিন্তু সে এখনো কথা বলে নাই, ঘোমটাও খোলে নাই, তবে ইশারায় সম্মতি জানাইয়াছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল, গাবের আটা দিয়া পৈতা মাজিল, ফণি মনসার বুরুষ দিয়া চুল আঁচড়াইল, টিকিতে একটি পাকা তেলাকুচা বাঁধিল। ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া একরাশ ঘেঁটু ফুল, বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করিল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐকতান আরম্ভ হইতেই সে ক্ষীরি বামনির ভিটায় যাত্রা করিল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচুপাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করিয়া উৎসুক চিত্তে বলিল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরাইল। শিবু চমকিত হইয়া সভয়ে বলিল, তুমি নৃত্য? নৃত্যকালী বলিল, হ্যাঁ রে মিনসে, মনে করেছিলে মোরে আমার কবল থেকে বাঁচবে? পেতনি শাঁকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? শিবু, এলে কি করে? ওলা উঠোয় নাকি? নৃত্যকালী, ওলা উঠো 70-এর হোক, কেন ঘরে কি কেরোসিন ছিল না? শিবু, তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে। পোড় খেলে সোনার জৌলুস বাড়ে। ধাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়িল, বাহিরেও কিসের গোলযোগ, যেন এক পাল শকুনি গৃধিনী হুটো পাটি কাড়াকাড়ি ছেঁড়াছিঁড়ি করিতেছে। পৃষ্ঠা 99। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনিও শাঁকচুন্নি উঠানের বেড়ার আগর ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। বন্ধনী শুরু। ছাপাখানা দেবতাগণের সুবিধার জন্য চন্দ্রবিন্দু বাদ দিলাম, পাঠকগণ ইচ্ছা মতো বসাইয়া লইবেন। বন্ধনী শেষ তাঁরই। পেতনি, আমার স্বামী তোকে কেন দেবলা? শাঁকচুন্নি, আমর বুড়ি, ও যে তোর নাতির বয়সী। পেতনি, আহা, কি আমার কোণে বউগা। শাঁকচুন্নি, দূর মেছো পেতনি, আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। পেতনি, দূর গোবরচুন্নি, আমি যে ওর 3 জন্ম আগেকার বউ। শাঁকচুন্নি, মর চেঁচিয়ে, ওদিকে ডাইনি মাগি মিনসেকে নিয়ে উধাও হোক। তখন পেতনি বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া আগড় বন্ধ করিয়া বলিল, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটিকে খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হইল। একা নৃত্যকালীতেই রক্ষা নাই, তাহার উপর পূর্বতন 2 জন্মের আরও 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতা জড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল। নৃত্যকালীর আগে ফুলিতে লাগিল। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল। ধ্বনি, শুনছ কি বা আনমনে? ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে? ওটা যে খ্যাঁকশিয়ালি, দিও না কুলে কালি, রাত বিরেতে শ্যাল কুকুরের ছুঁচো প্যাঁচার ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন, ভায়া, এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কারিয়া পীরেত হাঁকিল, এ বরম পিছাস, আরে দরওয়াজা তো খোলো। শিবু সাড়া নাই। প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্রবদ্ধ আগড় খুলিল না, বেড়াও ভাঙ্গিল না। তখন কারিয়া পীরের তারস্বরে উৎপাটন মন্ত্র পড়িল, मरे जजुअन हैया और भी थोड़ा हैया, पर्वत तोड़ी हैया, चले इंजन हैया, फटे बरलट हैया, खबरदार हाफिज।
মরমর করিয়া ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখিয়া যক্ষ বলিলেন, এ কি গিন্নি এখানে ব্রহ্মদত্তের সঙ্গে? ছি ছি, লজ্জার মাথা খেয়েছ? ডাকিনী ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রইল। কারিয়া পীরেত বলিল, আরে মোংরি, তোহার সারাম নাহি বা? পৃষ্ঠা 100। তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমের কালি শুকাইয়া যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এই ডবল ত্রহস্পর্শ যোগে ভূষণ্ডির মাঠে যুগপৎ, জলস্তম্ভ, দাবা, নল ও ভূমিকম্প শুরু হইল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশী উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল। স্পুক, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোঁফ কামানো বিলাতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল। জিন, জান, আফ্রিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করিল। চিং, চ্যাং, ফেচাং ইত্যাদি মাকুন্দে চীনে ভূত ডিগবাজি খাইতে লাগিল। রাম রাম রাম, জয় হাড়ি কি চণ্ডী, আজ্ঞা কর মা, কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছোড় বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়িবে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি, শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারু বাড়ুজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করিয়া একটা বিলি ব্যবস্থা করিয়া দিন, যাহাতে এই ভূতের সংসারটি ছাড়েখাড়ে না যায় এবং কোনো রকম নীতি বিগর্হিত বিদকুটে ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ড দিবার চেষ্টা দেখুন, যাহাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে। গল্পটি এখানে শেষ হয়েছে। এটি প্রকাশিত হয়েছিল ভারতবর্ষ ফাল্গুন 1330, ইংরেজি 1923। আমি এবার অলঙ্করণটি পড়ছি। 90 পৃষ্ঠায় ভূষণ্ডির মাঠে যে শিরোনামটি লেখা রয়েছে সেখানে একটি ন্যাড়া গাছে ছবি রয়েছে, যার উপরে একটি পইতে পরা, ধুতি পরা ভূত বসে আছে, 2 হাঁটুর ওপর 2টি হাত রেখে। তারপরে পৃষ্ঠা 92, সেখানে সম্ভবত একজন সাদা শাড়ি পরা, ঘোমটা দেয়া পেতনি দাঁড়িয়ে আছেন, তলায় লেখা লজ্জায় জিভ কাটিয়াছিল। পৃষ্ঠা 93, একজন পেতনি জল, একটা জিনিস পাত্র থেকে জলে ছিটা দিচ্ছে, নিচে লেখা গোবর গোলা জল ছড়াইয়া যায়। পৃষ্ঠা 94-তে একজন পেতনির ছবি রয়েছে কুড়ে ঘরের সামনে, তলায় লেখা খেজুরের ডাল দিয়া রোয়াক ঝাঁট দিতেছিল। পৃষ্ঠা 95-তে একটি তাল গাছ রয়েছে এবং সেখানে একটি পাগড়ি বাঁধা, খেটো ধুতি পরা, কালো রঙের ভূত ঝুলে আছে। পৃষ্ঠা 97, একজন গাঁট্টা গোঁট্টা কালো চেহারা, টাক মাথা, গোঁফওয়ালা ভূত, তলায় লেখা সব বন্ধ কি তমসুখ দাদা। পৃষ্ঠা 100-তে সব ভূতেদের নিয়ে একটা ছবি আঁকা রয়েছে। পড়া চলছে পরের ফাইলে।